আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন রম্বসের যাকে বলা হয় শাসন ব্যবস্থা চলছে। আপনারা যারা জ্যামিতি এবং ত্রিকোণমিতি পড়েছেন তারা রম্বস কাকে বলে খুব ভালো করে জানেন। বহু কোণ বিশিষ্ট একটি ক্ষেত্র, মানে যেগুলোর কোণ সুনির্দিষ্ট, যেমন ত্রিভুজ 3টি কোণ, চতুর্ভুজ 4টি কোণ। এখানে রম্বস হলো চতুর্ভুজের চাইতেও আরো বেশি কোণ রয়েছে। তো বিভিন্ন কৌণিক ক্ষেত্র থেকে কে যে কিভাবে এদের শাসন করছে এটা বলা যাচ্ছে না। স্পষ্টতই এখানে প্রশাসনে জামাতের প্রভাব আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, নিম্ন আদালতে এবং অনেকগুলো জেলার রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে অন্যান্য যে কৌণিকগুলো রয়েছে যেখান থেকে শাসন পরিচালিত হচ্ছে, তার মধ্যে একটি হলো যে যমুনা কেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রশাসন আছে, উপদেষ্টা মণ্ডলী আছে। এদের একটা কৌণিক অধিক্ষেত্র রয়েছে শাসনের। এরপর যে সকল ছাত্ররা, সমন্বয়করা ক্ষমতায় আছেন, মানে উপদেষ্টা রূপে, তারা এবং ক্ষমতার বাইরে যারা রাজনৈতিক দলগুলো করেন, তাদেরও প্রশাসনের অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো সেক্টরে একটা ক্ষমতা ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্ষমতার বলয়। এখানে ডিসি, এসপি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত বড় বড় কর্তারা ছাত্রদের কথা মতো কাজ করছে, অস্বীকার করার উপায় নেই। তারপর বিএনপি। এখানে যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করে থাকে এই মুহূর্তে, সেটা বিএনপি। যেমন ধরুন ঢাকাতে এশরাক ঢাকা সিটিতে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছে। তারপর চট্টগ্রাম ইতিমধ্যেই তাদের মানুষ অর্থাৎ ডক্টর শাহাদাত, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মহানগরী, তাদের যে প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই বিএনপির নিয়ন্ত্রণে, পুলিশ বিএনপির নিয়ন্ত্রণে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আওয়ামী লীগের লোকজন আছে বটে, তবে তারা বিএনপির আনুগত্য স্বীকার করে তারপরে ভুল পাল্টিয়ে বিএনপিকে খুশি করার জন্য যা যা করার দরকার সেটা করছে। এখানে কিছু জামাতপন্থী কর্মকর্তা আসছেন, কিন্তু তারা দলীয় কর্মকাণ্ড করছেন বা দিনের খেদমত করছেন অথবা যাকে বলা হয় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন, এটা ভিন্ন। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি যেভাবে পুলিশ প্রশাসনকে চালাতে পারছে, ওভাবে জামাতের লোকজন চালাতে পারছে না, তারা চালাবেও না। কেন চালাবে না সেটা পরে বলবো। তো যেটা বললাম যে বিএনপির শাসন চলছে, জামাতের শাসন চলছে, ছাত্রদের শাসন চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন চলছে, আর চলছে ক্যান্টনমেন্টের যে প্রভাব, ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের প্রভাব। তো এই উনার প্রভাবটা আসলে সবার উপরে, উনি হয়তো সেটা দেখান না বা দেখান যেখানে প্রয়োজন আমরা জানি না, কিন্তু যেখানে তিনি জিদ ধরেন যে এটাই হবে, ওটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে যায়। তো এখন এখানে আসলে একটার প্যারালাল আর একটা বলা যাচ্ছে না। এটা অনেকটা সেই সম্রাট আকবরের জামানাতে বাংলাদেশে যে 12 ভূঁইয়ার রাজত্ব ছিল, অনেকটা সেরকম স্বাধীন 12 ভূঁইয়াদের রাজত্বের মতো। এর বাইরে আরো কিছু বিষয় আছে, যেমন কিছু সৎ এবং দক্ষ কর্মকর্তা আছেন, হয়তো কেউ ডিসি হিসেবে আছেন, কেউ ওসি হিসেবে আছেন, কেউ হয়তো সচিব হিসেবে আছেন, যে যে পদে আছেন তারা মোরালেস সবাই দক্ষ, সাহসী, নিজেদের মতন করে চলছেন, কারো কথা শুনছেন না, যেটা ন্যায্য সেটা চলছেন। অন্যদিকে হাইকোর্টটার যে কিভাবে চলছে, সুপ্রিম কোর্টটা যে কিভাবে চলছে, যারা ওখানে মামলা করছেন, যারা উকিল রয়েছেন, যারা বিচারক রয়েছেন, তারাই ভালো বলতে পারবেন। অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়টি, যার জন্য ওটা নিয়ে আমি আসলে বিস্তারিত কিছু বলতে চাই না। তো এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এই গত 7 মাসে, সেটা হলো মানুষের যেটা নেকাব খুলে গিয়েছে।
যারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা আছেন, বিভিন্ন কৌণিক জায়গা থেকে তারা দেশ জাতিকে সেবা করছেন, দেশ জাতিকে শোষণ করছেন, চাঁদাবাজি করছেন, দখলবাজি করছেন, অথবা আইন শৃঙ্খলা রক্ষা করছেন। তো একজন মানুষ কতটুকু করতে পারেন, কতটুকু সফলতা দেখাতে পারেন, এটার একটা পরাকাষ্ঠা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ২ নম্বর হলো যে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ৫ বছর ক্ষমতায় থাকেন, তাহলে এই দেশটা কিভাবে চলবে তাও আমরা বুঝতে পারছি। যদি জামাতের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা কনফেডারেশন করে এটি শাসন ব্যবস্থা চালায়, যেটি জামাতের যে স্লোগান আল্লাহর আইন সৎ লোকের শাসন, সেটি কেমন হবে তারও কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি হবে দেশের অবস্থা তাও বোঝার জন্য আমাদের আর দেরি করতে হবে না, আমরা অলরেডি বুঝে গেছি। আর আল্লাহ না করুক যদি শেখ হাসিনা, আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসে, তাহলে যে কি কিয়ামতের দৌড় শুরু হবে সেটা মোরলেস সবার মধ্যে আমরা এই প্যানিকটা দেখতে পাচ্ছি, এভরিবডি, যেটা আজ থেকে ৩ মাস আগে কল্পনাই করা যেত না। কিন্তু এখন এরকম একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ ভয় পাচ্ছে যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে যেতে পারে, আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এটা কি এখন আর ঠাট্টা মস্করার বিষয় বা আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, শেখ হাসিনা শেখ পরিবার শেষ হয়ে গেছে, এটা এখন এই পর্যায়ে নেই। তো এই যে একটা কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বের মধ্যে সত্যিকার অর্থেই যেটা জামাতের স্লোগান, সেই স্লোগানটা আসলে যদি সবাই গ্রহণ করে এবং সবাই বাস্তবায়ন করে, অর্থাৎ আল্লাহর আইন, ন্যাচারাল জাস্টিস এবং সৎ লোকের শাসন, অর্থাৎ শাসন ক্ষমতায় ভালো লোককে, সেটা রাজনৈতিকভাবে যদি মন্ত্রী হন, এমপি হন, তাদেরকে মনোনয়ন দেওয়া, অথবা এখন যাদেরকে বিভিন্ন পদ পদবিতে পদায়ন করা হচ্ছে সেখানে যদি সেই ভালো লোকদের নিয়োগ করা হয়, একমাত্র এই যে এখন যে ১২ ভূঁইয়াদের শাসন চলছে, হযবরল চলছে, এটি দূর করা সম্ভব। কিন্তু এখানে এখন যদি জামাতকে ছেড়ে দেওয়া হয়, বিএনপিকে ছেড়ে দেওয়া হয়, আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়, তারপরে আরো আগামী দিনে যেটা হবে যে আরো ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তারাও নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে, এটি একটা ভয়ঙ্কর খেলা যাকে বলা হয় শুরু হবে, এবং যেটা আমাদেরকে যে আইএমএ জাহিলিয়াতের কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা মানে বলাই বাহুল্য। এখানে একটা বিষয় হলো, আমি জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে অনেক সময় আমার একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। প্রথমত হলো যে তারা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে আল্লাহর আইনের ভিত্তিতে, শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, এবং তারা যে ওহাবিবাদ এবং মওদুদিবাদ যেটা প্রতিষ্ঠা করতে চায়, এই জায়গাগুলোতে আমি সেই ২০০৯ থেকে আজ পর্যন্ত টিল টুডে আমি বিরোধিতা করে আসছি। জামাতের যাদের সঙ্গে আমার সম্পর্ক, একান্তে আলাপ আলোচনা, আমি সবসময় এই বিষয়গুলোকে বলেছি যেখানে আপনাদেরকে লিবারেল হতে হবে। আপনারা যদি আইডিয়াল হিসাবে ধরেন যে ভারতবর্ষে খুব সফল শাসকদের মধ্যে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বাংলায় ধরুন শায়েস্তা খান, তারপর আলাউদ্দিন হোসেন শাহ, মানে একই সঙ্গে এখানে হিন্দুরা ভালো ছিল, মুসলমানরা ভালো ছিল, এবং কার্যত শরিয়া আইন ছিল। তারপর সেমি মিলিটারি গভর্নমেন্ট ছিল, গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, ওনারা সবাই এখানে খুব ভালো একটা শাসন ব্যবস্থা দিয়েছিলেন মুসলমানদের মধ্যে। এমনকি ১২ ভূঁইয়াদের মধ্যে ইশাখা এবং মোশাখা এই দুজনেরই শাসন ব্যবস্থা অতি উন্নত মানের ছিল। তো আপনি যদি আবার ভারতবর্ষের দিকে যান, সেখানে একেবারে যাকে বলা হয় ফান্ডামেন্টাল মুসলিম যদি ধরেন, মুঘলদের মধ্যে সম্রাট আওরঙ্গজেব, তার জামানাটাকে আপনি যদি মডেল হিসেবে ধরেন,
তাহলে সেখানে দেখবেন যে ধর্মনিরপেক্ষতা, হিন্দু মুসলমানরা যে মডিউলে অলমোস্ট 51 বছর ভারত চলেছে, তো ওইরকম কাছাকাছি ওটাকে একটা মডিফাই করে আপনাদের চলা উচিত, আমি এই কথা বলেছি। কিংবা সুলতান সুলেমান, কিংবা সুলতান সেলিম, কিংবা সুলতান দ্বিতীয় মেহমেদ অটোমান সাম্রাজ্যের মধ্যে। স্পেনে যদি ধরেন আব্দুর রহমান, প্রথম আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান। তারপরে মিশরে যদি ধরেন খলিফা আল মুইজ, সালাউদ্দিন আইয়ুবী। বাগদাদে যদি ধরেন খলিফা আল মনসুর, তারপরে খলিফা হাদি, তারপর বাদশাহ হারুন আর রশিদ, এরপর খলিফা আল মামুন। অসাধারণ একটা চমৎকার শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন মুসলমানদের মধ্যে। তো এরকম জাস্ট একেবারে খুলাফায়ে রাশিদিন কিংবা মদিনার সনদ, এগুলো অনেক, যেই জিনিসগুলো অতি পুরনো এবং যার কোনো ডকুমেন্ট নেই, কিন্তু যে শাসন ব্যবস্থার ডকুমেন্ট রয়েছে ওইটার সাথে সামঞ্জস্য রেখে যদি একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা যায়, তাহলে হয়তো আল্লাহর আইন, সৎলোকের শাসন, এটা ভালো সুফল পাবে, এই কথাগুলো আমি বলি। তো এটা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক বিরোধ হয়। তারা প্রকাশ্যে হয়তো কিছু বলেন না, অনেকে রাগ হন, এবং আমি মাঝে মধ্যে অনেক যে কথাগুলো বলি তারা জামাত হয়তো গ্রহণ করতে পারে না।